কলকাতার এমন একটি হাসপাতাল যেখানে একসময় মানুষের জীবন বাঁচানো হতো, এখন তার ভিতরে একটি ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে। এই সত্য এতটাই ভয়ঙ্কর যে এটি জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। এই ভিডিওতে আমরা আপনাকে সেই ভীতিকর জগতের ঝলক দেখাতে যাচ্ছি, যেখানে শুধু মৃত্যুর মুখোমুখি হতে হয় না, বরং 10,000 এরও বেশি অশ্লীল ভিডিও তৈরি করা হয়েছে। হ্যাঁ, 10,000 ভিডিও, যেখানে মৃতদেহের সাথে করা জঘন্য কাজগুলি ধারণ করা হয়েছে, যা মানবতাকেও লজ্জিত করবে। আপনি কি জানতে চান কিভাবে এই মর্গ একটি ষড়যন্ত্র এবং অশ্লীলতার আড্ডায় পরিণত হয়েছে, এবং কেন সঞ্জয় রায় এবং এই মামলার অন্যান্য অভিযুক্তরা নার্কো টেস্ট থেকে বাঁচার চেষ্টা করছেন? এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং এমন একটি ভয়ঙ্কর সত্য যা জানার পর আপনাকে ভাবতে বাধ্য করবে যে একজন মানুষ এত নিচে নামতে পারে কিনা। এই ভিডিওতে আমরা সেই রহস্য প্রকাশ করব যা 10,000 ভিডিওতে বন্দী রয়েছে এবং যা দেখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ভিডিও আপনাকে সেই কালো সত্যির গভীরে নিয়ে যাবে যা জানার পর আপনি হয়তো কখনো ভুলতে পারবেন না। আমরা আপনাকে প্রতিটি দিক বিস্তারিতভাবে বলবো, কিন্তু তার আগে বন্ধুরা, দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনিও চান যে জুনিয়র ডাক্তার এর ন্যায় বিচার পাওয়া উচিত, তাহলে কমেন্টে ওয়ান্ট জাস্টিস লিখতে ভুলবেন না। কলকাতা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় একটি নতুন মোড় আসে যখন প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় নার্কো টেস্ট করাতে অস্বীকার করেন। নার্কো টেস্ট একটি প্রক্রিয়া যেখানে অভিযুক্তকে সত্য বলানোর জন্য নেশাজাতীয় ওষুধ দেওয়া হয়, যা তাকে স্বাভাবিকভাবে সত্য বলার অবস্থায় নিয়ে আসে। সিবিআই 13 সেপ্টেম্বর আদালতে একটি আবেদন দায়ের করেছিল যাতে সঞ্জয়ের নার্কো টেস্টের দাবি জানানো হয়েছিল, তবে আদালত এই আবেদন খারিজ করে দেয় কারণ সঞ্জয় এই তদন্তে সম্মতি দিতে অস্বীকার করেছিলেন। তাই তারা এই পরীক্ষার দাবি করেছিল, কিন্তু আদালতের এই সিদ্ধান্তের পরে এটি স্পষ্ট হয়ে গেছে যে সঞ্জয় রায় কিছু বড় গোপনীয়তা লুকিয়ে রেখেছেন যা তিনি প্রকাশ করতে চান না। এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এখন দেখার বিষয় হলো সিবিআই পরবর্তী পদক্ষেপ কি নেয়। নার্কো এনালিসিস টেস্টে অভিযুক্তকে সোডিয়াম পেন্টোথাল নামে একটি ওষুধের ইনজেকশন দেওয়া হয়, যা তাকে হিপনোটিক অবস্থায় নিয়ে আসে। এই অবস্থায় অভিযুক্তের চিন্তা এবং কল্পনা করার ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং সে পুরোপুরি ওষুধের প্রভাবে থাকে, যার ফলে মিথ্যা বলা সম্ভব হয় না এবং সে সত্য বলার দিকে ঝুঁকে পড়ে। এই প্রক্রিয়ার সময় ডাক্তারদের তত্ত্বাবধানে অভিযুক্তকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। মনে করা হয় যে এই হিপনোটিক অবস্থায় অভিযুক্ত মিথ্যা বলতে পারে না এবং সে যা বলে তা সত্য হয়। কিন্তু সঞ্জয় রায়, যিনি নিজে কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ করেছেন, নার্কো টেস্টের প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানতেন। সম্ভবত এই কারণে তিনি এই পরীক্ষার সম্মতি দেননি। এখন আদালতের উপর নির্ভর করছে যে তারা এই মামলায় কি সিদ্ধান্ত নেয়। যদিও সিবিআই হার মেনে নেয়নি এবং তাদের তদন্ত অব্যাহত রয়েছে, এই তদন্তে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হচ্ছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের লেডি ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও হত্যার মামলার তদন্তে সিবিআই অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে, যা এই মামলাকে একটি নতুন মোড় দিতে পারে। হাসপাতালের ভেতরে চলতে থাকা দুর্নীতি ও বেআইনি কার্যকলাপগুলিও ক্রমাগত প্রকাশিত হচ্ছে। বেঙ্গলের স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে সিবিআই এমন প্রমাণ পেয়েছে যা আরও বড় রহস্য উদ্ঘাটন করতে পারে। সবচেয়ে চমকপ্রদ প্রকাশ ঘটে যখন হাসপাতালের মর্গে মৃতদেহের সাথে করা অশ্লীল কার্যকলাপের ভিডিও পাওয়া যায়। এই ভিডিওগুলো সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে উদ্ধার করা হয়েছে, যার সংখ্যা প্রায় 10,000 বলে জানা গেছে। এই ভিডিওগুলি প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে একটি কালো ব্যবসা চলছে। সমস্ত এই চমকপ্রদ তথ্য প্রকাশের পরে এই মামলায় আরও বড় সত্য সামনে আসার সম্ভাবনা বেড়ে গেছে এবং এই তদন্ত বেঙ্গলে চলমান অপরাধমূলক কার্যকলাপগুলির একটি নতুন দিক নির্দেশ করতে পারে। 2021 সালে কলকাতার এই হাসপাতাল থেকে -70টি মৃতদেহ নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে, যা পুরো ঘটনাকে আরও জটিল এবং গুরুতর করে তোলে। এটি প্রকাশিত হয়েছিল যখন সিবিআই সঞ্জয় রায়কে কঠোর জিজ্ঞাসাবাদ করে, এরপর হাসপাতালের অবৈধ কাজের গভীর তদন্ত শুরু হয়।
সঞ্জয় রায় জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিলেন যে তাকে রাতের সময় হাসপাতালে মর্গে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, যদিও সাধারণত মর্গ সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। রাতের বেলা সেখানে কোনো পোস্টমর্টেম করা হতো না এবং যদি কোনো মৃতদেহ আনতে হতো তবে সেটিকে পিছনের দরজা দিয়ে নিয়ে যাওয়া হতো। তদন্তে একটি আরও প্রকাশিত হয়েছে যে মর্গের কোল্ড চেম্বার থেকে মৃতদেহগুলি বের করে তাদের সাথে অশ্লীল কার্যকলাপ করা হতো এবং তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা হতো। এই ঘৃণ্য কাজ বিশেষ করে লাশ কাটা ঘরের নির্জন ও অচেনা মৃতদেহগুলির সাথেই করা হতো। এই মৃতদেহগুলির সাথে অশ্লীল ভিডিও তৈরি করা হতো, যা পরে বিক্রি করা হতো। সিবিআই সঞ্জয় রায়ের মোবাইল ফোন থেকে মর্গে ধারণ করা বেশ কয়েকটি ভিডিও পেয়েছে, যেখানে সঞ্জয় এবং অন্যান্যরা মৃতদেহের সাথে অশ্লীল কার্যকলাপ করতে দেখা গেছে। এই ভিডিওগুলি দেখে সিবিআই কর্মকর্তারাও হতবাক হয়ে গিয়েছিলেন। আরজিকর মেডিকেল কলেজের মর্গে 40-এরও বেশি কোল্ড চেম্বার রয়েছে এবং সিবিআই সন্দেহ করছে যে এই চেম্বারগুলি রাতের বেলায় খুলে অশ্লীল কাজের জন্য ব্যবহৃত হতো। এই পুরো ঘটনা হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে চলা বেআইনি কাজগুলির পর্দাফাশ করে দিয়েছে এবং সিবিআই এর তদন্তে এই মামলায় আরও অনেক গোপন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যা এটিকে আরও জটিল করে তুলতে পারে। 9 আগস্টের ঘটনার পর সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলে এই ভয়াবহ ঘটনাগুলির প্রকাশ ঘটে। সঞ্জয়ের গ্রেফতারির পর সিবিআই তার নার্কো টেস্ট করানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি তাতে সম্মতি দেননি। এরপর আদালত সিবিআই এর আবেদন খারিজ করে দেয়। সঞ্জয় রায়ের ফোন থেকে বেশ কয়েকটি অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়েছে, যা চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ভিডিওগুলিতে লাশ কাটা ঘরের অচেনা মৃতদেহের সাথে করা ঘৃণ্য কার্যকলাপের দৃশ্য রয়েছে। এও আশঙ্কা করা হচ্ছে যে এই ভিডিওগুলি বিদেশেও বিক্রি করা হচ্ছিল। তদন্তে আরও প্রকাশিত হয়েছে যে হাসপাতালের লাশগুলি থেকে কঙ্কাল বের করে সেগুলি বিক্রি করা হচ্ছিল। সিবিআই মর্গের কোল্ড চেম্বারের রেজিস্টার এবং গত কয়েক মাসের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করেছে। ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তীর কাছ থেকে রেজিস্টারে হওয়া অনিয়ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি, যার ফলে এটি স্পষ্ট হয়েছে যে এই র্যাকেটটি ব্যাপকভাবে পরিচালিত হচ্ছিল। তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে এই র্যাকেটে কিছু উচ্চপদস্থ ব্যক্তিও জড়িত থাকতে পারে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের কিছু সাংসদ এবং মন্ত্রীরাও থাকতে পারে। এই মামলা এখনও তদন্তাধীন এবং কিছু কর্মচারী জানিয়েছেন যে সন্ধ্যায় মর্গে মদের বোতল আনা হতো এবং যারা এই বেআইনি কাজগুলির বিরুদ্ধে কথা বলতো তাদের হুমকি দেওয়া হতো, বদলি করা হতো বা তাদের অন্যভাবে চুপ করিয়ে দেওয়া হতো। এখন এই পুরো ঘটনার দিকে সকলের নজর এবং কিভাবে এই বেআইনি কাজের পর্দা ফাঁস হবে তা দেখার বিষয়। 2001 সালে সৌমিত্র বিশ্বাস নামের একজন মেডিকেল কর্মীর রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছিল এবং অভিযোগ উঠেছিল যে তাকে হত্যা করা হয়েছিল কারণ তিনি লাশ কাটা ঘরের চলমান বেআইনি কাজগুলির সম্পর্কে জানতে পেরেছিলেন। সৌমিত্র সেই সব ঘৃণ্য কাজগুলি প্রকাশ করার চেষ্টা করেছিলেন, যার ফলে তাকে হত্যা করা হয়। এটা প্রথমবার নয় যখন হাসপাতাল ও হোস্টেলের পক্ষে অশ্লীল ভিডিও এবং ছবির রিপোর্ট সামনে এসেছে। বাঙালির স্থানীয় মিডিয়া বহুবার এইসব ঘটনার রিপোর্ট প্রকাশ করেছে, কিন্তু প্রতিবারই সেগুলাকে চেপে দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে যে এইসব অপরাধগুলোর জন্য দায়ী ব্যক্তিরা যথেষ্ট প্রভাবশালী, যার কারণে এই ঘটনাগুলি এতদিন প্রকাশ্যে আসেনি। 9 আগস্টের ঘটনার পর জুনিয়র ডাক্তাররা ধর্মঘট শুরু করেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 4 পৃষ্ঠার একটি চিঠি লিখেন। চিঠিতে তারা আরজিকর হাসপাতালে চলমান দুর্নীতি এবং বেআইনি কাজের কথা উল্লেখ করেন। চিঠির অনুলিপি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকেও পাঠানো হয়েছিল। এই ঘটনা পশ্চিমবঙ্গের ব্যাপক দুর্নীতি এবং অপরাধের আরেকটি ভয়াবহ দিক তুলে ধরে, যা দীর্ঘদিন ধরে দমিয়ে রাখা হচ্ছিল। যখন হাসপাতালের সেমিনার হলে একজন জুনিয়র মহিলা ডাক্তারের মৃতদেহ পাওয়া যায় এবং তার হত্যা করা হয়, তখনই থেকে ডাক্তাররা তাদের কাজ বন্ধ করে দেন। এই ঘটনার পর ক্ষুব্ধ ডাক্তাররা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লেখেন, যেখানে তারা উল্লেখ করেন যে দেশের প্রধান হিসেবে তারা বিনয়ের সঙ্গে এই বিষয়টি তার কাছে উপস্থাপন করছেন, যাতে তাদের সহকর্মীকে ন্যায় বিচার প্রদান করা যায়।
সেই ডাক্তারদের দাবি ছিল যে তারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের অধীনে বিনা ভয় বা আশঙ্কায় তাদের দায়িত্ব পালন করতে চান। ডাক্তাররা রাষ্ট্রপতির কাছে আবেদন করেন যে তিনি এই কঠিন সময়ে হস্তক্ষেপ করুন, যাতে এটি তাদের জন্য একটি আশার আলো হতে পারে এবং এই অন্ধকার থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। আন্দোলনকারী ডাক্তার অনিকেত মেটো বলেন, এই চিঠির খসড়া মাসের শুরুতেই প্রস্তুত করা হয়েছিল এবং এটি বৃহস্পতিবার রাতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সঙ্গে একটি বৈঠক আহ্বান করেছিলেন, যেখানে তিনি সচিবালয়ে 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। তবে ডাক্তাররা সেই বৈঠকে আসেননি। এটি ছিল একটি উচ্চ ভোল্টেজ নাটক, যেখানে মুখ্যমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশও করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তারদের মধ্যে বৈঠকের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন সরকার বৈঠকের সরাসরি সম্প্রচার করার ডাক্তারদের দাবি প্রত্যাখ্যান করে। ডাক্তারদের দাবি ছিল বৈঠকটি সরাসরি সম্প্রচারিত হোক, কিন্তু সরকার এতে সম্মতি দেয়নি, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ডাক্তারদের ধর্মঘটের 37তম দিনেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি উত্তপ্ত রয়ে গেছে। 14 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু ডাক্তাররা তার কোন কথাই শুনতে চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় ও হতাশ দেখাচ্ছিলেন এবং তিনি হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন। যদিও এটিকে একটি নাটক বা সাজানো ঘটনা হিসেবে দেখানো হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য কিছুটা ভিন্ন হতে পারে। ডাক্তাররা তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগানের মধ্যে আন্দোলন চালিয়ে যান। এখন দেখার বিষয় হলো এই পুরো ঘটনার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া কি হয় এবং তারা কি পদক্ষেপ নেন। ডাক্তাররা স্পষ্ট করে দিয়েছেন যে যতক্ষণ না তারা ন্যায় বিচার পাবেন, ততক্ষণ তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। ডাক্তার কন্যার সাথে ঘটে যাওয়া বর্বরতার কারণে তাদের আন্দোলন আরও জোরালো হয়েছে। এদিকে ইডি এবং সিবিআই তাদের তদন্ত দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার নাম উঠে আসছে, যার ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। এখন সবাই তাকিয়ে আছে 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যে শুনানি হবে তার দিকে, যেখানে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে। দেখতে হবে সেখানে কোন নতুন তথ্য উঠে আসে এবং মমতা সরকার কিভাবে এই বিষয়ে নিজেদের রক্ষা করে। এই ভিডিওতে আপাতত এতটুকুই। যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।